ওয়েলকাম জানাও সবাইকে। ওয়েলকাম জানানোর মুডে নেই, বিশ্বাস করো। হাসপাতাল থেকে বাসায় যায় নিয়ে মাত্র রেস্ট নিব চিন্তা ভাবনা করতে করতে আবার হাসপাতালে চলে এসেছি। তাই তোমাদের ওয়েলকাম জানাই লাগবে। সিস্টেম আছে। কাহিনী আছে বলতেছি। মূল কাহিনী হচ্ছে কি, আপনি কি মজা লাগে না? না পরে না, এটা খাইতে হবে মানে প্রোটিন নিতে হবে। মূল কাহিনী হচ্ছে এই ডাক্তার নিয়ে বহুক্ষণ যুদ্ধ করছে। এই ডাক্তারটা আগে নিচে বসছে, ওরা দৈরাই না। ওরা সায়মন সবগুলো ডাব নিয়ে যুদ্ধ করছে। ফার্স্টে কি করছে জানো? ডাব খাইতে কিনতে মানে তোমার গাড়ির চাবি দেন, জিটির চাবি দিয়ে চাবি বড় না মামি ডাব খবর আমাকে বাসস নাই না ভাঙি নাই। আমি কইছি আর আকি আমি কইছি ভাঙবে, এবার তুই কি করবি? ওকে আরেকটা চাবি আছে, আকি কই সমস্যা নেই, বাংলা ভাঙবো, আগে ডাব খাওয়া। একবার আমার দলের লোক এক মিনিট, কোন দেয় মানে কোন চাবি না চাবি কোন দেয়? বড়টা যেটা লকের লকেটটা, তাই না? সমস্যা নেই, ওইটা নিয়ে টেনশন। হ্যাঁ আমি তো মনে করছি বুদ্ধিমানের মতো যদি অরিজিনালটা নিয়ে কোথাস হ্যাঁ তাহলে জিটিটা ভালো আছে জিটি হইব। আচ্ছা এটা আসলে তুমি তেল বাকি নেই, গাড়িতে না ডাবের ফোন আছে। ওটা লাগবে ওকে গাড়িতে নাও চেক করুন। দেখছো এরা মানে এটা না খাইতে পারবে। এটা কি করলি সামান তুই? আমি বললাম আপনি তুই যা যা করছো সে বললাম যে ব্যাডটা দেখো আমাদের অনেক অনেক আছে। আমি কই এখানে এসে যে পরিমাণে ডাব আর কি কাটলাম পানি বাই করলাম, অতক্ষণ আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে একটা ডাবে কত পানি খাই। যাই হোক শোনো, তোমাদের সবাইকে বলি হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কথা বাইরে শেষ করতে হবে। অনেক এই পানি না খেয়ে যত প্রকার সমস্যা হয় জানো জীবনে। তোমরা কি পানির অপর নাম পানি লাইফ। না খাওয়ার জন্য না, এটা তো হইতাছে যে ইন্ডিয়ান হসপিটালে থাকার কারণে। 3 দিন হসপিটালের সাথে পানি না খাওয়ার কারণে ডক্টর বলছে যে হসপিটালে কত ধরনের ভাইরাস থাকে না, ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, তারপরও পানি খেতে হবে। কারণ ওইটা তো খাইতে আমার হবে। যদি এটা মানে আমার পানি না খাওয়ার জন্য সমস্যা হতো, এটা কি আমার হঠাৎ করে হতো? এটা আমার আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম ইনফেকশন কি একদিনে হয়, ওরকম হলে পানির অভাবে হলে আস্তে 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 সিমটমস হয় একদিনের মধ্যে। আল্লাহ মানে হুট করে হুট করে sudden একদম। এর জন্য কয় পানির অপর নাম লাইফ। একদম সকালে হইলো এর মধ্যে দুপুরবেলা অসুস্থ হয়ে গেল। বাসায় যে 1 ঘন্টা সকালে হলো সকাল 11টা থেকে শোনো, হলো তুমি যদি- 1-2টার মধ্যে ব্লিডিং। শোনো আমি তোমায় বলি, এটা এখন যেটা হচ্ছে এটা হচ্ছে পাখির ডিম। কাক পাখির ডিম, হাঁস পাখির ডিম। এরকম খেতে পারবে না? তুই আমার ওটা নিয়ে কি বুঝবি? আর কি আপনি আর কি যুদ্ধ করবেন? এটা আমাদের মালা জিনিস আছে মালাই। আমার কথা কি ডাবগুলো খাওয়ার পরে রাখতে দিলে পরে আবার যেই যার কাছ থেকে কিনে নিয়ে আনি দেখা দেন ভিতর সবগুলো আবার লয়ে গেলি। সবগুলো তো মালাই নাই। জীবনে যে কথা বলার ব্যাড বাস খেতে একটা না একটা পেটো না। চুপ থাকো, তুমি কিছু কথা বলো না। তুমি যে বড় ওইটা নিয়ে মাত্র আমি খাইছি। আমি খাবো, আর আমি রুটি তো আমি নিজেও আমার জন্য কাটলে কাটলো না, না করতেছি কারণ মাত্র আমি এক আমি গ্লাস পানি খাবো, খেয়েছি। আমি খাবো, আমি একটা রুটি না আমি এখানে বসে খাবো না। না, মোমো। পারলাম না খাওয়াই। মাত্র এক গ্লাস যাবে পানি। 10 মিনিট পর আপনার চেষ্টা করবো। সাইমন এখানে তোমার জন্য ব্লেন্ডার নিয়ে আসা হবে। সাইমন এখানে জুস বানাই দেবে। যা মনে যায় তাই মনে হয় দিক। ভাই বিশ্বাস করো, মানে এমন একটা কালকে গাড়ি নিয়ে যখন আসছি মনে হয়েছে যে উড়ালতে চলে আসি না। এই জন্য আমি আজকে কি দরকার জানো? স্লিপারি দরকার। আমি দিল্লি থেকে জানো এনাম আর স্লিপার তারপর হচ্ছে আরেকটা স্লিপারি দরকার। এই জায়গা থেকে আমাদের বাসা, মানে আমাদের মিরপুরের বাসা।
আরেকটা দরকার এই জায়গা থেকে আম্মুর বাসা, আরেকটা দরকার সিটি সেন্টার, আরেকটা নিউ মার্কেট, মানে যেখানে যেখানে আমরা যাই। আরেকটা দরকার ওই হাঁসের মাংস এখানে। সারা জীবন ইমার্জেন্সির কিছু না সময় করে একটা হেলিকপ্টার কিনলে হেলিকপ্টারে ওই আকাশেও জ্যাম থাকবে। ওই ইমার্জেন্সির সময় প্রত্যেকটা সময় জ্যাম থাকে, আমি এটা বুঝি না যে এমনি সময় রোড খালি থাকে, আর ইমার্জেন্সির সময় পুরো সব জায়গায় চালু আমার দিতে। এত কষ্ট হয়েছে কালকে ওই হসপিটালে আসার সময় ঢুকে আল্লাহ। কিন্তু তবে কালকে যে জ্যামে পড়ছিলাম, জ্যামগুলো ভদ্র জ্যাম ছিল। আমরা আসার সময় বদল জ্যাম ছিল, আমি ওই কয়েকটার মধ্যে গুনে রাখছি, এগুলো পরে দেখা যাবে। কিন্তু কালকে আসলে ভদ্র জ্যাম ছিল, মানে রং রোডে একটুখানি ঢুকে দিতে পারছি। মানে আমি নাই মানে গাড়ির সামনে ছিলাম, কারণ আমি টাইপ করতেছিল যে বাকি যখন আমি যখন বলছি ইমার্জেন্সি তখন সবাই মোটামুটি পাশে সাইন করে দিচ্ছে। বুঝতে পারছেন আসলে কালকে অনেক ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেছিল, কারণ বাসায় থেকে যখন নিয়ে আসি ও কান্না করতে করতে পুরো বাজে একটা ও কোনোদিন এত মানে কোনোদিন এত ব্যথায় এত কান্না করে না। মানে নর্মালি খুবই স্ট্রংলি লিড করে সব। অসুস্থ হইলেও যে ঠিক আছে আমি চলো যাই বা নর্মাল থাকে, কান্না করে নেওয়া হয় না পুরা। তুমি কি ছিল? আমি তো ঘুমাচ্ছি, আমি বলছি যাবো, কই না যাওয়া লাগবো না। তারপরে আমি আর নামিনি, পরে রিয়া রিয়া তুই একটু যা। এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়া ও বাবুদেরকে নেওয়ার কথা ছিল, ঘুমায় নেই সারা রাত। আমরাও একই অবস্থা, হাসপাতালে থেকে ঘুমাই নেই, কারণ এক একজন না ঘুমায় অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওই দিনটা আমার আজকে সারা রাত জাগে না, আমার যতটুকু ঘুম বাকি ছিল সেই ঘুমটা আমি আবার হাসপাতালে ঘুমায় কভার করছি। আমি কি শুকাই গেছি আমাকে জানাও তো। সবচেয়ে মজার কথা শোনো, যে এই দেখো তোমাদের দেশে এই যেভাবে ঘুমায় আছে, সারাদিন কথা বললে ঘুম ভাঙবে না। কি করলে ঘুম ভাঙবে কেন? তোমার কথাতে আর ঘুম ভাঙে না কিছু না, আমার এই টুকাটাকে কোনো শব্দ পাইলে থাকবে না, ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙাটা কে? আমি বলি গিয়েছি জানি না। ও অনেক বেশি দুর্বল হয়ে গেলে এমন হয়, এটা আমি জানি। আমি সবাই নিষেধ করেছি যে এই চেয়ার গরম দেবো, এই চেয়ার ধরে যেমন আছে এমন আছে সারা টাইম করে। সবাই দোয়া করো, আসলে হাসি ঠাট্টার মধ্যে কথা বলতে সবাইকে দোয়া করো। এমনই সারা দিয়ে আমার এই সুন্দরটা দেখা গেছে, কেন জানো? কারণ ভিডিওতে আমি যখন দেখবো, দেখার পরবর্তীতে এটা নিয়ে ওরেই কথা ওরে এলিগে আগে দেখাই। কারণ আগে দেখা যাচ্ছে, কারণ এটা ওটা আজকে কাল শেয়ার পাবে। আমাদের যতই মন খারাপ থাকুক, তোমাদের সামনে আমরা অলওয়েজ হাসি খুশি। তুমি হাসি না কেন? আল্লাহ করে সুস্থ থাকো। ওর দাঁতের ভিতরে আমি করি। হ্যাঁ, এবার তুমি ওদেরকে লিপসিং দাও। একবার আমরা খুব ঘুমাই, একবার সাড়ে ছটা বেলা ঘুমাই। ঘুমানো যাবে না, টাকা টাকা শুরু হয়ে আর 10 মিনিট পর এবার কিন্তু টাকা আগে চেয়ার ডালে দেবে একটা মাথার লোকটা একদম মাথার কমাই। আচ্ছা ভালো কথা। এই তুমি আমার জন্য খিচুড়ি আনলা না কেন? দরকার করে কারণ আমি বাকি করে যাই না, রান্না করে খাবো। এগুলো যে ভবিষ্যৎ জানতো, অবশ্যই কিছু জানতো। ভবিষ্যৎ বাণী দোয়া করো, আমার জন্য দোয়া করো, বাসার সবার জন্যই দোয়া করো, আর বড়জনের জন্য দোয়া করো। আমি আর বড়জন এখন আপাতত অসুস্থ, আর সবার জন্য দোয়া করো এরা যে বাসায় আর কেউ যেন অসুস্থ না হয়। অসুস্থতা এই হসপিটালে দৌড়াদৌড়ি করতে, তার মধ্যে মানে যে এতক্ষণ আমরা পক পক করতেছি, যে সিনেমাটোগ্রাফার ক্যামেরা ধরে আছে তার ধরে থাকাটা অনেক আমাদের দেখাই যে বেচারা বলবো, কিন্তু তার আগে তোমাদের একটু দেখাইলো সিনেমাটোগ্রাফারের চেহারা। ওর বাবা মেয়েদের মতো সাইমন আপু ওরে সাইমনকে দেখলে আমার কাছে কাশ্মীরি কাশ্মীরি লাগে, কাশ্মীরি একটা ভাইব আছে, একটু খালি ফর্সা লেখা যায়, কাশ্মীরি গ্রিন কার্ড খাই আমার মতো রংটা হলেই একবারে কাশ্মীরি।
লিটল ভার্সন কাশ্মীরি। আসো कैसे সানি है? ওর নাম কি এই তোর নাম কি না কাশ্মীরি। এই দেখ তোমার ছোট ভাইয়ের নাম ভুলে গেছে, সানি সানি সানিম বলে তো। সোলাইমান। নাম শুনে না কি নাম কোন না তোর নাম কি থাক, তোমার কেউ চিনলো না, সাইমন। সম্পর্ক বদলে গেল একটি রোজারা এটা ভুলে যাস না নাম জানি কি তুমি কি এমন করলে রোজা ভেঙে দেবো? বললাম তো সোলাইমান। তুমি কি করলে রোজা ভেঙে দেবো? কিরণ কমেন্ট করছিল সানার সাথে নাকি আমি ভেঙে দেবো আমাদের ছোট্ট একটা বড় অন্য বললাম ভাই দিলাম আপনি খারাপ তো আপনার কি করবো আর তুই তো বয়সে 2 বছর ছোট রুচি এত খারাপ না। বুঝছি কোনো প্রশ্ন না যে কমেন্টটা করছে তার কি সমস্যা ওর লাগে ভাই না আল্লাহ। ভাই না লাগে তার মধ্যে আমার বয়স কত ছোট বেশি না, 20 সম্পর্ক বছর। ভাই না 20 বছরের। না আমার জন্ম হয়েছে ফেব্রুয়ারির 29 তারিখে, তাহলে একটু ভাবে না মানে যে কত কিছু লাগে কম্পেয়ার করলো এই আমার 1.5 বছর 2 বছর জীবনে আরে রিয়েল লাইফে কোনো দুঃখ। কমেন্ট নিয়ে ভিডিওতে এনে করো না, বুঝছো? কে? আচ্ছা মনে করে মধ্যে কমেন্ট লেখো কথা। না কমেন্ট লেখ করে দেন না আমি একবার ওই সাবলেট একবার আমি স্বামী প্রকাশি জীবনে তোমার বহুত বহুত পরিচয় আছে। তুমি কি করছো? এদিকে আমার শিখ আমার বেদনা বই সবে লাগবো। হ্যাশট্যাগ আখি আপু। তুমি আমার কমেন্টটা দিয়ে অবস্থা করছো। কি করছে এটা করে উড়েছি কি করছে ভোরবেলা তিশার অনেক হাত পা ব্যথা করতেছিল। সে আগের মতো যখন আর কি অসুস্থ হয়ে গেছিল যেমন আর কি ব্যথা করতেছিল ঠিক তেমন আর কি। তো রাতটা ভালো ছিল যেহেতু রাতে অনেক ইনজেকশন দিছে, তারপর হচ্ছে স্যালাইন দেওয়া হয়েছে, কিন্তু এখন হচ্ছে ব্যথার পরিমাণটা আবার বাড়ছে। এই জন্য আর কি নার্সকে বলা হয়েছে যেন আবার আর কি ব্যথার যেই ওষুধটা ওইটা দিয়ে দেয়। তো এসে আবার সেই ইনজেকশনটা দিয়ে দিতেছে। সারা রাতে তিশা আর কি ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খাইতে পারে নাই, কারণ অনেক পরিমাণ খারাপ লাগতেছিল আর মুখের রুচি একদমই নষ্ট হয়ে গেছে। ভারী খাবার মানে হচ্ছে ভাত একদমই খেতে পারতেছিল না, যার কারণে অনেক দুর্বল হয়ে গেছে। তুমি এনে বলবে হাসতেছো কে? খাওয়া না থাক হাসো কে? তোর বউরে জিজ্ঞাসা। একদিন অসুস্থ ছিল না, আমার সামনে আমি আর সাইমন কত কিছু খাইছি, আমার এগুলো করে আমার সাথে খাইতেছে। আরে রান্না করার জন্য খাইতে না করছে 11টা পর্যন্ত। এখন বাজে 7:23। সাইমন 11টার পরে আমার কাচ্চি বিরিয়ানি এনে দিবি। সুলতান নাই থেকে আমার স্পন্সর ভাই আমি সুলতান নাম থেকে এনে দিবি। কাশ্মীরি বিরিয়ানি আপনারা আপনারা কাজ কি কতদিন সাধনার জেলু রুটি। জেলো রুটি। এই জেলুগুলো একটু মজা হয় তাই না বলো? জেলু। জেলুগুলো খাবার একটু জেলি দাও তাহলে রুটি না খেতে জেলি দাও আমার খুব মজা লাগতেছে। এর বছর হলে খাইছিলা দাঁড়াও, এবার তুমি কিভাবে খাইছিলাম আমি তোমাকে একটু দেখাই। কি শয়তান আমার ওরকম খাইনি। ছি 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 ছি, একটা রোজা ব্যক্তিদের সামনে এমনি তুমি খেতেছো। আমি এরকম ঢং করে খাইতে পারি না, আমি নিজেই লিটারালি আমার একটা ফিল হইতেছে লাইক প্রতিশোধ নিচ্ছি। প্রতিশোধ কি তোমার ডাক্তার না কাছে না কাছে খাইতে আমি কতবার কইছিলাম যে একটু জেলি রুটি দাও। ভালো লেগেই তো দেয়নি। এটাই তো তোমার সেবা করতে যে আজকে আমি অসুস্থ। তারপর তোমার তো খিচুড়ি গরুর মাংস দিতে না কাছে ইয়া তো আইনা দিতে এই যে রিস্ক এটা তো কইলা না এটা খাইলে এগুলো আমার মনে ছিল না, দেখছো? এটা খাইতে দিব না এরপর খাইছে মানুষ ভালো জিনিসগুলো মনে রাখে না। না না কিছুই বলো কিছুই বলো একটা রুটি খেলে কি সার দেয় না এরপরে ডাক্তার চলো
যে লোক পেটের ভিতরে গেলে টের পাইবা না। পরে আসলে গাড়ি থাকা লাগবে হসপিটালে। আর এটি অদমায় যাবে একটু পরে, খালি কি হয় আমি পানি না করতে কিন্তু জেলি না করে নাই। হ্যাঁ জেলির কথা তো জিজ্ঞাসা হ্যাঁ জেলু না করে জিজ্ঞাসা করে খালি পেটে থাকতে আমি কি আলাদাভাবে আমি কথাটা না আলাদা করাবো না, আলাদা করাইলে যখন জিজ্ঞাসা যে পেটে এগুলো কি খাইছে না, কিন্তু পেটের তো পানি এগুলো। তুই শিকারি করবি নদী খাইছস কারণ বাইরে প্রমাণ বাই করে আমি পানি লাগে আমার ডিএনএ টেস্ট করে। প্রমাণ যদি বাইরে করে হে করে করবি যে আমি খাইনি ছোটবেলা থেকে তো আমি খারাপ জেলু খায় না এটা আবার। জেলু খায় না। ছোটবেলা থেকে তামিমের লাগে ঝগড়া করছে, এখন বড় হয়ে নিয়ে জামাই রাতে জেলু খায়। এই ভিডিও আমি দেখে তো আমি তো তোর খাওয়াতে বললাম আমার জোর করে বাইরাতে খাইলি না আমি তো দেখছি নি আমি ঠিকই জেলি খাই আমি দেখো দেখো ঠিকই জেলি খাই দেখো এই লেগে এই যুগের মানুষ আমি বিশ্বাস করি না। কিন্তু তুমি ই করবা, ওরা করবা যে তুই তো জেলি খাওয়াইতে দিয়েছিস, তোর ভাই তো জেলু খাওয়াইছে। ভিডিওতে বলে দাও যে এটা চেলু তামিম এটা জেলু, এটা জেলি না, এই কারণে তোমার মনে খাইছে। দেখে সব ভিডিও দেখে কি করে মাঝে থেকে সব ভিডিও দেখে আবার আমরা কিছু কিনে মিললে দেখছো আমার লেগেছে কিনে ওরা কিনছে আমার রিয়ালে হ্যাঁ এটা দেখে আমি দেখছি জিয়ারে দিলে বেশি খাবে। রিয়ালে বেশি খাবে তুমি আসো তামিম, তুমি এসে থাকো, তোমাকে দেবো। কেন ওদের ঈদের মার্কেট পাঠাইছি না সবার পরে গায়ে ঠিক মতো লাগছে, জুতাটাও লাগছে। তো এরপরে আমাদের সকালবেলা আলট্রাটা শুধু বাকি থাকে, যে আলট্রা করে দেখবে আসলে কোনো প্রবলেম আছে কিনা। তো এই জন্য আলট্রা করতে যাচ্ছিলাম। আসলে আমি যে ইউরিন ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলাম প্রচণ্ড ব্যথা যন্ত্রণা নিয়ে, সেটা তো রাতে আমার চলে গেছে কিছুটা, কিন্তু আমার শরীর এত বেশি দুর্বল হয়ে গেছে, হয়তো বা অনেক বেশি হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে অনেক দুর্বল হয়ে গেছে। আমি ঠিক মতো দাঁড়াতে পারতেছি না, একদম বাসায় যাওয়ার পরেও আমি ঠিক মতো দাঁড়াতে বা হাঁটতে পারতেছি না, এত দুর্বল হয়ে গেছে শরীর। একই তো অ্যান্টিবায়োটিক দিতেছে, তার মধ্যে আবার হচ্ছে আমি খেতে পারতেছি না, তার মধ্যে এতদিন রোজা ছিলাম একটানা, যার জন্য শরীর খুবই দুর্বল, আমি দাঁড়াইতেও পারতেছি না, তো আমি কখনো এখানে হুইল চেয়ারে করে যেতাম না। তো তোমাদের সবার সাথে কিন্তু শেয়ার করছিলাম যে হসপিটালে যাওয়ার দিনই তোমাদের ভাইয়াকে যেদিন হচ্ছে নিয়ে যাই, সেদিন একটা ছোট বাবুকে আইসিইউতে ভর্তি করি এবং সাথে সাথে আরেকজনকে দেখতে পাই যে হচ্ছে ট্রাকে অ্যাক্সিডেন্ট করছিল। রিক্সা ভ্যান চালক বলছিলাম আসলে না, সে রিক্সা চালায়। তো আজকে ভাবলাম যে আমি তো তার সাথে দেখা করব, তো তোমাদের ভাইয়াকে বলি যে আমাকে একটু এখানে নিয়ে যাও, আমি তার সাথে দেখা করতে চাই। তো তোমাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে চলো। তো ওইখানে যেটা জানতে পারি, আমি তো প্রথম দিনই তাদেরকে বলছিলাম যে যতটুকু পারি ট্রিটমেন্টে আমরা হেল্প করব। তো আমরা যতটুকু পারছি আমরা ততটুকু দিছি আজকে। তো এটা তাদের জন্য খুবই সামান্য, কারণ তাদের ট্রিটমেন্টে প্রায় 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, আর আমরা আজকে তাদের শুধুমাত্র 10,000 টাকা দিয়ে হচ্ছে হেল্প করছি। কারণ যেটা আমাদের কাছে ছিল ইনস্ট্যান্ট সেটাই দিছি, কারণ আমাদের হাতেও এখন টাকা নাই, যেহেতু ঈদের এত শপিং করছি, তারপর 2জন মানুষ হসপিটালে অ্যাডমিট ছিলাম। তো সব কিছু মিলিয়ে যেটা যতটুকু পসিবল হয়েছে তাদের পাশে থাকার চেষ্টা করছি। বাট তাদের কাছে মানে যেখানে 7-8 লাখ টাকা লাগবে সেখানে আমাদের এই সামান্য টাকা তাদের কাছে কিছুই না। তো আমি তাদের এই ফুটেজটা নিছি তাদের পারমিশন নিয়েই, এবং তাদের সাথে আলাপ করি যে যেহেতু এখন এত টাকা তাদের ট্রিটমেন্টে লাগবে, যদি আমরা পারি হেল্প করতে তাহলে করব। তো যেটা হচ্ছে তোমাদের জন্য স্ক্রিনে তাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এত মানুষ আমাদের ভিডিও দেখো, যদি 1 টাকা করেও তোমরা দাও, তোমাদের সামর্থ্য অনুযায়ী বিকাশ করো, তাদের কিন্তু ট্রিটমেন্টটা হবে। এই ভাইয়াটার তার পায়ের স্ক্রিনে দেখো আমি ছবিটা দিয়ে দিছি, পুরো এক পাশের চামড়া মাংস সব কেটে গেছে, যেটা প্লাস্টিক সার্জারি করতে হবে, অনেক টাকা প্রয়োজন। তো প্লিজ তোমরা যারা আমাদের ভিডিও দেখো যতটুকু পারো আর্থিক সহযোগিতা তাদেরকে করো। আজকে রিলিজ দিয়ে দিছে, রিলিজ দেওয়ার পরবর্তীতে সব প্রসেসিং কমপ্লিট করে ওষুধ নেওয়ার জন্য রেখে নেওয়া নিয়ে দেখি ওরা সবাই চলে আসছে, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে, আমিও জানতাম না। নিচে নাইমানিয়া যখন দেখি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছে, আমি খুঁজে গেলে ঠিক আছে চলো আমি সহকার উপরে যাই সারপ্রাইজ দিব। এখন মূলত আমরা বাসায় চলে যাবো, কিন্তু তার আগে ওষুধগুলো পারচেস করে নিতেছি।
আলহামদুলিল্লাহ যে এখন একটু সুস্থ আছে, এখন বাদ বাকিটা বাসায় যায় সুস্থ হব। নিজে অসুস্থ ছিলাম, ওই জায়গা থেকে আবার হাসপাতালে, আবার হাসপাতাল থেকে এবার বাসায়। ভাবছিলাম আল্লাহ না করুক, মনে হয়েছিল যে এক প্রকার ঈদটা মনে হয় হাসপাতালেই করতে হবে এবার। আল্লাহ বাঁচাইছে যে এমন কিছু হয় নাই। তবে এবার বাসায় গিয়ে ঈদ করার প্ল্যানিং করবো। সম্ভব সুন্দর রুগীগুলাকে নিয়ে আসছি। টেটেনা, টেটেনা, টেটেনা। তোমরা যখন না করছো ফোন দিয়ে নিয়ে আসতে, তার বহু আগেই ওরা চলে আসছে। এরপরে সবকিছু নিয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ আলট্রার রিপোর্ট ভালো আসছে। আমার শুধুমাত্র ইউরিন ইনফেকশন ছাড়া আর কোনোই প্রবলেম নাই, যেটার জন্য অ্যান্টিবায়োটিক যা যা মেডিসিন দরকার সব কিছু দিয়ে দিছে। তো আরেকদিন এখানে থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু ঈদ চলে আসছে, বাসায় গেলে অনেক অনেক কাজ বাকি আছে, বাজার করতে হবে, অনেক দায়িত্ব। তো যার জন্য বাসায় যেতেই হবে। তো ডক্টরকে আমরা বলি যে আজকে আমরা না থাকি, বাসায় যেয়ে আমরা বাদবাকি ট্রিটমেন্টটা করি, মানে মেডিসিন থেকে শুরু করে সব কিছু। তো যদি বেশি প্রবলেম হতো তাহলে তো ডক্টর আসতে দিত না। পরে ডক্টর বলে হ্যাঁ যেহেতু ঈদ আর 2 দিন পরে, তার থেকে ছেড়ে দেওয়াটাই বেটার। তো সেই জন্য আমরা বাসায় যাচ্ছি। বাট আমার শরীর এত বেশি দুর্বল হয়েছে, আমার কখনো এরকম দুর্বল লাগে নাই, মানে আমি কোনো শক্তিই পাই নাই। আমি একা একা উঠে বসতেও পারি না। লাইক সিজার হয়েছিল তখন যেমন হয়েছিল সেম ওরকম আমার শরীরের কন্ডিশন। মাথা আমার ঘুরতে থাকে সবসময়, জোনাকির পোকার মতো হলুদ হলুদ এমন দেখি চোখে, মানে কেমন যেন। তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে কাটবে, দুর্বলতা। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর যাওয়ার সময় আম্মুর বাসা থেকে আলিশা পাখিকে নিয়ে তারপরে বাসায় যাব। কতদিন হয়েছে বাবু দুটাকে দেখি না, অনেক বেশি খারাপ লাগতেছে। এর মধ্যে নিজেরও এত অসুস্থতা। যাই হোক, তারপরেও বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখো, অসুস্থতায় মানুষের ভালোবাসা আরো বেশি প্রকাশ পায়। কেমনে জানো, ভাবির ছেলের সাথে আমার মেয়ের তো এত মিল, এটা তো বাদ, কিন্তু ভাবি আমার মন কেমনে বোঝে। আমি আজকে আখিরে বলতেছি যে আমার একটা পুডিং বানায় দে। তো বাসা কি যেন ছিল না, ডিম আমার বাসায় সেম ডিম ছিল না, নাহলে ফুডিং আরো আগে আসতো। উনারা বাজার কি গোছাইতেছে এখনো? ইমার্জেন্সি বলছে যেটা লাগবে ওটা দিয়ে দিবে, আর সব কালকে দিবে আবার। তাও বাজারে প্রচুর ভিড়, যেহেতু ঈদ কদিন, আমাদের তো আগেই বাজার করার প্ল্যান ছিল। তো এখন এই পুডিংটা খাবো আজকে। আমার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল পুডিং খাওয়ার, কিচ্ছু খাইতে পারতেছি না আমি। সাইমন আমার ফ্রাইড রাইস রান্না করে দিছে, চিকেন ফ্রাই করে দিছে, আরো কি কি করে দিছে, আমি কিছুই খাইনি। পুডিংটা খাবো। ফ্রাইড রাইস অর্ধেক খাইছিলাম। আমার মানে যে বসে আছি তাও আমার কষ্ট হইতেছে, এমন একটা অবস্থা। আমি এটা খাই আবার শুয়ে পড়বো। পুডিংটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাবি। কিন্তু বানাইছে ভাবির বোন। ও বানাইছে, তোমার বোন তো অনেক কিউট, মাশাআল্লাহ। ও আমার কাছে তোমার মুখে কাটিং অনেকটা মিল। এই জন্যই তো সাইমন চিনে নেই। সাইমন কিবার পড়ার জন্য তো ভাবির মনে করি ভাবি কথা বললো না। ভাবি আমার দেখে এরকম অ্যাটিটিউড নিয়ে চলে গেল, কথা বললো না কেন? কথা খালি একটু স্বাস্থ্য কম, এটা তো আর এত কিবার বললে তো বোঝা যায় না। পরে কেন ভাবে আমার সাথে কথা কইছিস? কালকে আমার হসপিটালে বলতেছে, কালকে না না কালকে না, বাইরে দেখতে গেছিলাম আর তখন। ও তাহলে মানে কালকে তুমি তো আমার দেখতে গেছিলা। হ্যাঁ কালকে তো গেছিল তোর দেখতে, ঘুমাইছিলাম। হ্যাঁ, আজকে জানো কেননা খুলতে যায় আমার অনেক রক্ত পড়ছে। আমি ঘুমের মধ্যে দেখতেছি কি যে হিন্দিন বাইরে বাইরে রক্ত পড়ে। সাবধানে খুলবে না, জায়গা চাপ দিয়ে ধরে না খুললা, তোমার ভাইয়ের হাতে দিছে ধরতে, কইছে চাপ দিয়ে ধরে না। ও তো জানে আমার এনে ব্যথা হতো, বুঝে না চাপ না দিলে রক্ত বেরিয়ে। চাপ দেয় হালকা ভাবে দর্শে, রক্ত পুরো বেড়ে গেছে। তো ভালোবাসে চাপ দেয় না, আর হেরা তো চাপ দেয় আমার ব্যথা দেওয়ার লোকে না, ভালো লাগে রক্তটা না। এটা এখন বুঝছি যে কেন লাই চাপ কিসের জন্য দেয়। হ্যাঁ, চাপ না দিলে যে ব্লাড বের হয়েছে এই জন্য। আলিশা যে কত কেন পড়াইছে, অত দাগ ছিল 3 মাস 4 মাস পর্যন্ত হাতে। দাগ যাওয়ার জন্য মলম দিছিল না তো? কিছু দেয় না, দাগ চলে গেছে মানে আস্তে আস্তে। মলম দিছিল কিন্তু ওরা দেয় আমি নেই নেই আরে ওর নাকে যে রাখছিল পায়ের মধ্যে ডাক্তার ওর নাকে যে রাখছিল বাবু সিপেপের লিগা, এটাই একা একা গেছে। আল্লাহ রহমতে আমার মতো ওর কোন দাগ থাকে না। আমারও আমার ছেলের। আচ্ছা, এই যে নাকের উপরে কয়েকটা কিসের ছিল? সিপেপের এখান থেকে মেশিন ঢুকাইছিল, মেশিন
তারপরে এনে দিছে মেশিন লাগে, তারপরে ওরা জন্ম নিয়ে যে কষ্টটা মানে ভোগ অক্সিজেন করছে। সরাসরি নিতে পারে নাই, ওইটা অক্সিজেনেরও আর কি পরে ওইটা ওর ডিরেক্ট পাইপ থেকে ওর পাইপ যাবে। নিতে হয় নাই ভিতরে Automatic যাবে। অটোমেটিক হ্যাঁ, সাপ্লাই automatic দিছে দিছে। মায়ের পেটের মতো আর কি, মায়ের পেটের তো আর হয় আরে না পাইপ যখন ভিতরে ঢুকায় বাচ্চা তো ছ্যানছানা এলাকায় ওঠে। ওই পাইপ, তারপরে মুখে পাইপ, হ্যাঁ খুব বিচি। ওই দিনগুলো মনে করলে আল্লাহ এ নামে গেলেই আমার এটি মনে পড়ে। ওই যে নাক জানো দুধ খাইতাম না বাচ্চাদের, তাহলে আরে ভাই ওই ফিল্ডগুলো আমার দিছে খাইতে। আমারে দিছে ভাবি, আমি খাইছি। আমার মনে হয় তো আমার আত্মাটা মানে চলে গেল আর গেল, জানো যতক্ষণ ওই সিরিজটা দুধটা নিচে নামতো না ততক্ষণ আমার আত্মাটা পড়তাম আমরা সবাই, আমি আমার শাশুড়ি আমার আম্মু তিনজন কন্টিনিউ। আমি তো পড়তাম আর আমার বুকের ভিতর টুকটুক হ্যাঁ। টুকটুক করতো। তাহলে শোনো, একদিন ভাবি বমি করে দিছে, আমি ভাবছি এই শেষ। আল্লাহ গো কি মন আমি লাগছে। ওই দিন যে আমি এত ভয় পাইছি আর কেউ খাইতে পারতো না, 2 ঘন্টা পর পরে উঠা খাওয়ানো লাগতো, এত টেনশনে খাওয়াইতাম আমাকে, আল্লাহ এটা দিয়ে কবে মুক্তি দেবে আমারে। এরা কেউ রিক্সা যায় না, আমরা কেউ খাবো না, তুমি খাও। আর আমি কাউকে দেইনি, আমি বলছি না তোমরা পারবা না। না, এটা কি মানে কার হাতে কিছু হলে না তো নিজের কাছে মনে হয়, আমার হাতে খালি মনে হয় কিছু হ্যাঁ, না। তোমার ভাইয়ের শিখতে চাইছে, তারপরে হচ্ছে আম্মা শিখতে চাইছে, আখি কইছে আমি খাই, আমি কই না আমি খাও, এটা শান্তি, এটা আমার নিজের শান্তি। আমি বুঝতাম আমি যে আর তো কেউ NIC পারবে না, আমি কারণ NIC কতগুলো ধাপ। এনআইসিউতে গিয়া খাওয়াইতাম আমি। হ্যাঁ, আমি এনআইসিতে প্রথমত ধাক্কা দিয়ে বসাও, ঘাটটারে ধরো, পাইপটারে টান, মানে কি যে আবার কষ্ট। তোমার সিরিজের মুখটা কিন্তু আগেই খুলতে হয়, হ্যাঁ, তোমার খুলতে। নালে লাগায় টান দিলে তোর ভিতরে তো সবাই এসে পড়বে, এটা একটা ভয়। এটা একটা ভয়, শীতের মুখটা ওটা লাগে তো আগে থেকে খুলে রাখতে হবে, হ্যাঁ, শুধু আগে থেকে খুলে রাখতে হবে, শুধু এমনি ফেলে দিতে হবে। এটা যে কত এই risky। ফালানোর সময় আমি বলতাম কি জানো, যে এটা তো ধরে রাখছি, এটা এই হাতে এক হাত দিয়ে ফালামো, ওই সময় আমি হাতে ডাক দিতাম যেটা তুমি ফালো, জোরে টান দিও না, কারণ আমি বুঝতাম ভিতরে সব মানে একটা ভয় কাজ করতো। এটা যারা না করছে ওরা কোনোদিন বুঝবে না যে এনআইসির বাচ্চাদের নিয়ে কি করতে হয়। আল্লাহ আল্লাহ এটা পার করে আনছে, আল্লাহর কাছে শুকরিয়া। আর কোনোদিন না যাও, আল্লাহ যেন আর কোনোদিন না নিতে পারো না হয়। তো। কারোর বাচ্চার জন্য আল্লাহ যেন এখানে না নিয়ে যায়। আমি 2 বার গেছি, কত 2 বার? আমি 2 বার গেছি। আমার বড় ছেলেকে নিয়েও গেছি, আমার ছোট ছেলেকে নিয়েও আমাদের গেছি। 2 বার যাইতে হয়েছে, আকসাও ছিল, কিন্তু আকসার এত কিছু হয় না, এত মেজর হ্যাঁ, করবো, ও ওটা 7 দিন আবার ছিল, ছিল। সিপাপ টিপাপ কিছুই লাগে না ওটা। শুধু ওইখানেই মানে ইয়ে। আমার 2 জনের একই সেম। আর এইভাবে দুধও খাওয়াতে হয়নি। না কিছু করতে হয় না আকসার, কিন্তু তা আলিশা সবকিছু মিলাই যে বাচ্চাদের সুস্থ হয়ে আমরা বাসায় নিয়ে আসছি, এটা আছে আমাদের এটা কাছে। আলাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওরা সুস্থ আল্লাহ আছে, সহমত। এটাই অনেক। ও এখন ই করতে হবে তো, তোমাদের বাবুরে করাবো না, 6 মাসের পর একটা ই করতে বলছিল না, কি? ইকো, হ্যাঁ হ্যাঁ, ইকো। একসাথে যাবো না ঈদের পরে। হ্যাঁ, ঈদের পর হ্যাঁ, হ্যাঁ, আনবো। হ্যাঁ। আমার ইকো ডেট তো এটা পিছাই ছিল, কেমনি? বললো তো পরে করা হ্যাঁ, যাবে। আমাকেও বলছে ইকো করতে, ইকো করবো 6 আমরা। মাসে পার হলে করতে বলছে, তো 7 মাস পার হয়ে গেছে, ঈদের পরে করবো 8 না। মাস শেষই হয়ে যাবে সামনের মাসে। হ্যাঁ, তাহলে এই যে ইকো ঈদের পরে আমরা যাবো না একসাথে, আচ্ছা দুজন একসাথে ইকো করে আনবো। আচ্ছা। তারপরে তুমি কো এটা, তারপরে যে ইসে তোমাকেও তো ইসে দৌড়ান লাগে নাই, চোখে। আয় আয় আপনাদের প্রথম আয় দিনে ইনজেকশন দিয়ে দিল 2টা, 40,000 টাকা, না চোখের ইনজেকশন 55,000। 55,000 টাকা, সরি চোখের আমার চোখের চেক দেয়নি, বিকজ আমার ডাক্তার বলছে না আই চেক করে দেখছে না, ঠিক আছে ডেভেলপ, কিন্তু মেইনলি হার্টের প্রবলেম ছিল। আর ওর চোখে, ওরা বাচ্চার চোখেরটা চেক করে দেখছে, হ্যাঁ ওর চোখের হচ্ছে সব কর্নিয়া হয়েছিল না, এইগুলা। ওরা টস দিয়ে চেক করে না ভাবে। আরে কি কষ্ট, কি দিন প্রতিবার ধরে যখন ই করছে এই তো বাচ্চা। আরো আর অলরেডি বাচ্চা বড় হয়ে গেছে, এখন কি সুন্দর বড় হয়ে এখন গেছে। কি সুন্দর বড় হয়ে গেছে, হ্যাঁ, মাশাআল্লাহ। আর যে দিনগুলো মনে পড়লে কষ্ট লাগে। আর বাবু এই কথা চিন্তা করলে মনে করে 4 তারিখে গ্যাঞ্জাম হচ্ছে, দিন দাম আর এদিকে বাচ্চা নেই। কোলাকুলি হচ্ছে, আমি হসপিটাল যাচ্ছি। এইসব গ্যাঞ্জামের জন্য আমারও ডেলিভারিটা ভাবে আমি শুধু ভিতরে ঢুকছি টেনশন করছি না। আর বোম বোম মারতেছে। আল্লাহ, আমরা কইতে পারবো যুদ্ধের মধ্যে জন্ম হয়েছে তো হ্যাঁ, দুইজনের। একটা হসপিটাল থেকে প্রত্যেকটা যুদ্ধই। একটা ডিসপেন্সারি পাই নাই যে ওষুধের জন্য। ভাবি আমি 1 তারিখ থেকে কষ্ট পাইছি, আমি হসপিটাল যাইতে পারি না, ব্যথায় শুধু করে লাফাইছি। কত মানুষ ডাক্তাররা ফোন দিয়েছে, ডাক্তার বলছে আমি আসতে পারবো না, উনাকে ঘরোয়া ভাবে সবারই চেষ্টা করেন। জীবনের একটাই আছে, বুঝো নাই, মায়া আছে। যাক তো দিনগুলো আল্লাহ পার করে করে নিছে, হ্যাঁ, সেটা এটাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশে আসার পরবর্তীতে তোমাদের আপু বাবু কিছুক্ষণ আগে আচ্ছা তুমি টাকা আসছো কেন? সব দেখি কি করবো বাবুটা নিয়ে। তুমি না ঘুমাইছিলে? কথা বললাম আর উঠে গেলাম। কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গেছিল তোমাদের আপু, দাও আর একটু। অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার পরবর্তীতে কপাল ভালো খাটেই ছিল, আমিও সাথে ছিলাম, অজ্ঞান হয়ে গেছে। পরে উঠাইলাম, খাওয়া দাওয়া করে না,
খাওয়া দাওয়া না করে খালি হচ্ছে ওষুধ খায়, মানে অ্যান্টিবায়োটিক চলতেছে তো, তো খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না। তারপরে মাথায় পানি টানি দিয়ে তারপরে নিজে অসুস্থ তো আসলে কথা বলতে কষ্ট হয়ে যায়। মাথায় পানি টানি দেওয়ার পরবর্তীতে ওরে ঠিক করা হয়, আর এর পরবর্তীতে জিজ্ঞেস করি যে কি খাবা, পরে বলে যে আলু ভর্তা আর বেগুন ভর্তা। আর এই বেগুন ভর্তা নিয়ে বহুত বড় একটা স্টোরি হয়ে গেছে। মানে মেইনলি হয়েছে কি, আরিফরে বলছি বাসায় আমাদের বেগুন নাই, তো আলু ভর্তার বেগুন ভর্তা খেতে চাইছে, তো বলছি যে নিচে ভাগনা বাসায় আরিফের বাসায় যা, আর হচ্ছে পাশের বাড়ির ভাবির বাসায় যা। তো ফার্স্টে পাশের বাড়ির ভাবির বাসায় যায় না, বলতেছে যে বোন অজ্ঞান হয়ে গেছে, বেগুন খাবো। জিজ্ঞেস করে বেগুন মানে বোন অজ্ঞান হয়ে গেছে, স্যালাইন যাইতে পারেন, পানি যাইতে পারেন, আমাকে ডাক দিতে পারেন, বেগুন লাগবে মানে। যাই হোক পরবর্তীতে হচ্ছে আসে বাসায়, আসার পরবর্তীতে খুব মজার মজার 4 রকমের ভর্তা না 3 রকমের ভর্তা আর একটা হচ্ছে ডাল ভুনা ওনাদের নিজেদের বাসা থেকে বানায় নিয়ে আসে। তার পরবর্তীতে অনেক মজা ছিল। যাই হোক পরবর্তীতে অর্ধেক প্লেট ভাত খাইছে। এখন একটু ভালো লাগতেছে, ঘুমাইছিল, খালি ঘুমায়, মানে খালি ঘুম আর ঘুম। আসলে হসপিটাল থেকে আসার পরে আমিও ঘুমাইতেছি, ও ঘুমাইতেছে, আর সাথে যারা ছিল তারাও ঘুমাইতেছে, ও ঘুমায়। আমি ঘুমাই তো কত পরে, মানে ও ঘুমায় পরে, কিন্তু মানে হসপিটাল থেকে আসার পর একটু ঘুম ঘুম লাগে না? একটু ঘুম ঘুম লাগে। মানে মেইনলি আমাদের ওষুধের ভিতরে এমন কিছু মনে ছিল যে কারণে খালি ঘুম পায়, তাই না? বলো বাবা। আচ্ছা যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ এখন আমি আগে থেকে একটু বেটার ফিল করতেছি। আর তোমাদের বাবা এই যে দেখেন, এই যে একটা মোবাইল, এই যে একটা মোবাইল, এই যে আম্মু আম্মু এখন ডাইপার খোলা শিখতেছে, নিজের ডাইপার নিজে নিজে খুলতে হয়। শোনো শোনো শোনো, এখন হচ্ছে তোমাদের আপুও আগে থেকে একটু বেটার ফিল করতেছে, কিন্তু তারপরেও শরীরের দুর্বলতাটা কমে নাই। খাওয়া দাওয়া তো একদমই হইতেছে না। এরকম ভর্তা ভাতা কি কি খাইতেছে সেইগুলা সত্যি খাওয়া দিই না, আমি নিজেই পুডিং খাইতেছি, পুডিংও বানাই দিইনি। পাশের বাড়ির ভাবি পুডিং বানায় নিয়ে আসে। আমাদের পাশের বাড়ির ভাবির যে পেজটা আছে না, কি জানো, ফ্যামিলি গোষ্ঠী, ওই ফ্যামিলি গোষ্ঠী না দিয়া ওনার পেজের নাম দেওয়া উচিত পাশের বাড়ির ভাবি। যাই হোক এখন আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বলে দাও তুমি আজকে, বলে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।